সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি সপ্তাহের মতো আজ আমরা আপনাদের সামনে মুখোমুখি। আজ আমাদের মধ্যে রয়েছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শ্রী পবিত্রকর মহোদয়। আমি শ্রী পবিত্রকর মহোদয়কে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনা সভায়। আপনারা ইতিমধ্যে শুনেছেন কিংবা যারা মিডিয়ার সঙ্গে যারা প্রতিনিয়ত যোগাযোগ রাখেন কিংবা পত্র পত্রিকা পড়েন তারা ইতিমধ্যে দেখেছেন যে গতকাল কৃষক সভার পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে। আপনারা হয়তো এটা আগেও জানেন, আমরা আমাদের এই টক শোতেও আমরা এটা আলোচনা করেছিলাম যে গত এপ্রিল মাসে, এবছরের এপ্রিল মাসে শেষের দিকে সারা রাজ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড়, প্রবল বৃষ্টি হয়েছিল এবং এতে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রে। কৃষকরা প্রচুর কৃষি জমি নষ্ট হয়েছে, ফসল নষ্ট হয়েছে। কৃষির বাইরেও অন্যান্য যে সমস্ত ক্ষেত্র, অনেকটা কৃষি ক্ষেত্র বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্য সচিবের কাছে বারবার চিঠি পাঠানো হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে তাদের কাছে দাবি জানানোর জন্য, মুখোমুখি বসে কথা বলার জন্য। মুখ্যমন্ত্রী বিধানসভায় স্বীকারও করেছেন যে ব্যাপক ক্ষতি হয়েছে এবং তার একটি আর্থিক পরিমাণও তিনি বলেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল যে তারা কোনোভাবেই সময় দিতে পারেননি। এবং আমাদের আজকের যিনি প্রধান আলোচক তিনি একটি সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে রাজ্যের কৃষি ক্ষেত্র এবং কৃষকদের এত বড় বিধ্বংসী ক্ষতি হওয়ার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্য সচিব সময়ই পাচ্ছেন না কৃষক সভার সঙ্গে কথা বলার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত এটা হয়েছে। আজকে আমরা শুনবো এই আলোচনাগুলো। আমি প্রথমেই শ্রী পবিত্রকর মহোদয়কে যে জিনিসটা ওনার কাছ থেকে জানতে চাইবো যে যদিও আমরা বিষয়গুলো আগেও আলোচনা করেছি যে এই যে ক্ষতি হয়েছে তার পরিমাণ কেমন, প্রথমত কি কি ক্ষেত্রে মূলত প্রধান ক্ষতিগুলো হয়েছে এবং তার পরিমাণ কেমন, এবং ত্রিপুরার অর্থনীতির ক্ষেত্রে এটা তো সবারই জানা আছে যে ত্রিপুরার অর্থনীতির মূল বিষয়টাই হলো কৃষি নির্ভর অর্থনীতি। তো এক্ষেত্রে কতটা ব্যাপক প্রভাব পড়েছে। পরবর্তী সময় আমরা অন্যান্য বিষয়গুলো আসবো, অর্থাৎ মুখ্য সচিবের সঙ্গে আলোচনা, কি কি বিষয় নিয়ে আলোচনা হলো এই বিষয়গুলো আমরা পরে আসবো। আগে একটা প্রাথমিক আমরা ধারণা নিয়ে নিই যে ক্ষতির পরিমাণটা কেমন ছিল। আমরা যেটা প্রথমে বলতে চাই, রাজ্য সরকার তো আজকে 8 বছর উপরে হয়েছে। এই সরকারটা কার, এই প্রশ্ন আগে ছিল আমাদের, আমরা যারা সরকারের বিরোধী। এখন কিন্তু এই প্রশ্নটা সরকারকে যারা এনেছিলেন, সরকারকে যারা ভোট দিয়েছিলেন, সরকারকে যারা সমর্থন করে, আজকে প্রশ্নটা তাদের কাছে। আমরা মাঠের ময়দানে গিয়ে এই কথাটা সবার কাছ থেকে আসছে। এই সরকার প্রত্যেকেই প্রায় কথাবার্তা বললে, এখানে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, কথার ফুলঝুরি। হ্যাঁ, তাদের কথার কোনো শেষ নেই। কৃষিমন্ত্রী একজন, তিনি তো একেবারে বিপ্লব প্রায় শেষ হয়ে গেছে। কৃষকরা যে কোথায় আছে স্বর্গের উপরে, ও যদি কিছু থাকে সেখানে আছে। মুখ্যমন্ত্রীও প্রায় ততই বোঝো। এই নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পরে মানুষের ধারণা ছিল তিনি তো রাজনীতি আগে করেন নাই, একটু ভালো মানুষ, শিক্ষিত মানুষ। কিন্তু আমরা বলবো যে আমরা একেবারে গোটা দেশ রাজ্যের মানুষ এই মুখ্যমন্ত্রী এবং এই মন্ত্রিসভার প্রতি প্রচন্ড ভাবে হতাশ। আপনি যেখানে যান, কারোর সঙ্গে কথা না বললেও কথাটা চলে আসছে যে আমরা কি করবো, কোথায় যাবো। আমি একটু পেছনে গিয়ে বলতে হয়, 23-এর নির্বাচনের পরে 24-এ প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল। এই বন্যায় সর্বাধিক ক্ষতি হয়েছিল ত্রিপুরা, এবং এই ক্ষতির পরে আমাদের কিষাণ সভার কেন্দ্রীয় কমিটিকে আমরা জানিয়েছিলাম, তারাও দেখেছে খবরের কাগজে, খবর টবর ইত্যাদিতে,
তারা ইমিডিয়েটলি একটা প্রতিনিধি দল পাঠান। আমাদের ভাইস প্রেসিডেন্ট আমরারাম এমপি এবং আমাদের সংগঠন সচিব, অর্থ সচিব কৃষ্ণপ্রসাদ, তিনিও এক্স এমএলএ ছিলেন, তারা দুজনকে পাঠান। পুরো দিন তারা আমাদের, আমরা নিয়ে যাই সোনামুড়াতে, বেলুনিয়াতে, শান্তির বাজারে এবং সব জায়গায় তারা ভিজিট করেন। ভিজিট করে মুখ্যমন্ত্রীর কাছে সময়ও চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী সময় দিতে পারেন। অবশ্য ওনার অন্য জরুরি কাজ থাকাতে উনি আবার রাতের বিমানেই কলকাতা হয়ে দিল্লিতে যেতে হয়েছে। তারপর আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করেছি। মুখ্যমন্ত্রী দেখলাম বিধানসভা তাকে তথ্য সব দিয়েছেন এবং তিনি একেবারেই আশ্বস্ত করেছিলেন বিধানসভার করবে। আমাদের মনোকার এইগুলো যে এটার কোনো অসুবিধা হবে না, কিন্তু সেই কত আজকেও প্রশান্তির মধ্যে আছে। আমি বললাম কিছুদিন আগে আমি শান্তির বাজারে মিটিং করতে গিয়েছিলাম, যে নদী ভেঙে একটা বিরাট মাঠ এই সেখানে শান্তির বাজারের সংলগ্নই জায়গাতে ভেঙে দিয়েছে, এখনো সারাই হয়নি, এখনো জলের মেশিন হয়নি, সমস্ত পাইপ এখনো পড়ে আছে। কৃষকরা আবার বলছেন যে আপনি আবার আসলে কিন্তু এটা দেখেন কিছু করা যায় কিনা। সাহায্য কিছু যে পায়নি তা ঠিক না, কিছু পেয়েছে, কিন্তু যারা পেয়েছে তারা হলো একেবারে বিজেপির সঙ্গে যারা আছে। আমাদের লোকেরা 2-4 ছিটে কোটা কিছু পেয়েছে। বিভিন্ন জায়গাতে আমাদের যে অতিরিক্ত ইন্টারভেনশন ডিএম এসডিএম তাদের কাছে পাওয়ার করে কিছু কিছু পেয়েছে। কিছু বীজদান দিয়েছিল, এও আবার চুরি করে খেয়ে ফেলেছে। তাহলে এই হলো কৃষকের অবস্থা। এটা কেটে গেল প্রায় আসলে 2 বছর হয়েছে। এইবার এপ্রিলের 25, 26, 27 এই 4 দিনই প্রায় পর পর বিভিন্ন জায়গাতে সারা রাজ্যে হয়েছে। তবে এটা যেটা দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী এই জায়গাতে ব্যাপক হয়েছে সারা রাজ্যের। এই ঝড়ে 2 জন বজ্রপাতে মারা গেছেন। প্রথম মারা গেছেন কমলপুরে মিথিং নিয়ে একটা পঞ্চায়েতে, একজন কৃষক মারা গেছেন, উনি কাজ করতে গিয়েছিলেন। ঠিক একই আমাদের সদরে এই নারায়ণপুর আমাদের পলিটেকনিক কলেজে আছে তার পাশে, তিনিও ওই মাঠে ছিলেন। তিনি এসে একটা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন, বাজ এসে পড়ে এখানে তিনি মারা গেলেন। তো কিরকম প্রলয়ঙ্করী হয়েছে বোঝা যায়। এবং শুধু আমাদের কথা না, আমরা দেখলাম এই সময়টাতে বিভিন্ন যে মিডিয়াগুলো, আমাদের প্রায় প্রতিটি কাগজ এই জিনিসগুলি ফলো করে তথ্য সহ দিয়েছেন। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমাদের যে ইলেকট্রনিক যে কেবল চ্যানেল ইত্যাদি, তারা এটা দারুণভাবে কাভার করেছে। দেখা গেছে আমাদের তথ্য দ্বারা মিলে প্রায় 15,000-এর উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় সর্বশান্ত হয়েছে। তখন গরু সিজন আর সবজির সিজন দুটোই প্রায় শেষ। আমাদের তো বড় এবং ধলাইতে কিছু আমন হয় আর আউশ হয়, সমস্ত ধান প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। সবজির তো কোনো চিহ্নই ছিল না। এই হলো অবস্থা। তারপরে হলো রাবার। এই ঝড়ে রাবারের যে ক্ষতি হয়েছে, রাবার কৃষি ফসল না, কিন্তু আমাদের রাজ্যের মধ্যে যারা রাবার চাষ করে তারা সবাই কৃষক। সবাই কৃষক, 2.5 লক্ষের উপরে কৃষক আছে। 50,000 রাবার গাছ এইভাবে ধ্বংস হয়েছে, তার থেকে নতুন করে ল্যাটেক্স আনা অসম্ভব। এই বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছি। তিনি এখন আমাদের সময় দেননি। 4-5 দিন আগে মুখ্যমন্ত্রীর অফিসে যোগাযোগ করেছিলাম, বললো আপনাদের চিঠি আমি নিয়ে বসে আছি, মুখ্যমন্ত্রী তো সময় দিতে পারছেন না, এইখান থেকে সেখানে যাচ্ছেন, ফলে সময় হলেই আপনাদের আমরা ডেকে দেবো। আমরা সেম টাইমে মুখ্য সচিবকে দিয়েছিলাম, কারণ তিনি এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান। তো মুখ্য সচিব তাই কালকে যাওয়ার পরে বলবো, আমি দুঃখিত যে আপনাদের অনেক দেরি হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন সরকারি মিটিং গুলো রাজ্যের বাইরে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল আমাদের একটা প্রোগ্রামে, পরে নিয়ে আমরা প্রায় গত 15 দিন
এত ব্যস্ত ছিলাম সময় করা আপনাদের এই আমরা সময় দিয়েছি আজকে আমি আজকে দুদিন হলো মাত্র অফিস করছি আচ্ছা আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনেছি বললো আমি তো অনেক আগে থেকে ত্রিপুরায় যেহেতু কাজ করি সবগুলো অঞ্চলে জানি সবগুলো ইয়েতে জানি এবং আমাদের যারা প্রতিনিধি ছিলেন অনেক দিন ব্যক্তিগতভাবে চিনে কারণ তারা বিভিন্ন সময়তে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের পদাধিকারী ছিল বা নেইও তারা জানে বলছে এবং আমি প্রথম বলার পরে তাদেরকেও বলেছি তোমাদের যার যার এলাকার কথা বলো সোনামুড়া আমাদের প্রতিনিধি সুরেশ দাস ও বলেছে ওদের সোনামুড়ার এই সমস্ত অভিজ্ঞতা আমাদের এই রাবারের ব্যাপারটা প্রণব দেবরায় আমাদের রাবার যে উৎপাদক সমিতি আছে তার সম্পাদক বলেছেন মধুসূদন দাস সেও ওটির বিষয়টা বলেছেন বলার পরে তিনি বললেন যে আমাদের কিছু খবর আছে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে যে ক্ষতি হয়েছে তার অ্যাসেসমেন্ট করে কেউ দেওয়া যায় আমি বললাম যে আপনি যেমন বললেন আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে তোমরা যাও মাঠে ক্ষতি যারা হয়েছে তাদের সঙ্গে দেখো ক্ষতি দেখে এটা সহ ডিএম এসডিএম তাদের কাছে তোমরা দেখা করার কথা বলো এবং এই কাজটা আমরা নিচের লেভেলে করেছি তো তারা তাদের সীমাবদ্ধতা জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত ঘর যেখানে যেখানে পড়েছে 2-4 জন একেবারে সামান্য টাকা যেটা দর্তের মধ্যে আসে তার পূর্ণ ঘর পুরাটাই শেষ হয়ে গেছে তাকে 4,000 টাকা দিয়েছে কিছু হবে না ফুল রিভিউ হলে চিফ সেক্রেটারি বলেছেন 1 লাখ থেকে 1.5 লাখ কিন্তু এটা দেয়নি আর ফসলের জন্য যা ক্ষতি হয়েছে কোনো জায়গায় কোনো টাকা বিলি করেনি ওইটাতে ডিএম নেই এসএস করার দায়িত্ব জানা দেয় টাকাটাই তো থ্রু এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেখানে দেবে কিন্তু কিচ্ছু হয়নি তাতে কতদিন হয়ে গেল এটা তো প্রায় 3 মাস হয়ে গেল ফলে এই যে অবস্থাটা তখন ডিএম এটা বললাম আমরা ডিএম তো বলছেন যে রাবারের যে ক্ষতি হয়েছে এটা আমরা ডিজাস্টার থেকে দিতে পারবো না পারবে না এটা আমাদের স্কিম নেই আমাদের যে গাইডলাইন আছে তাতে নেই কিন্তু রাবারটা তো আমাদের সাংঘাতিক অর্থনৈতিক রাবার শুধু এটা কৃষকের না সরকারের রাবার থেকে প্রচুর আয় পায় জিএসপি তার মধ্যে পার্সিস ট্যাক্স এগুলি রাবার থেকে আসে বাইরে গেলে তার জন্য আবার একটা ট্যাক্স আসে তো এটা কোটি কোটি টাকা সরকারের আয় হয় রাবার থেকে শুধু কৃষকের অবদান না এটা একমাত্র ফসল আমাদের যেখান থেকে আমরা ক্রেস ক্রপ এটাতে আয় তো সেই জায়গায় দাঁড়িয়ে রাবার যদি রক্ষা না করা হয় তখন আমরা প্রস্তাব দিলাম যে আমাদের পূর্ণ অভিজ্ঞতা আছে কেন টিএফডিবিসি তো বিরাট এলাকা তারা রাবার করে টিআরপিসি আছে এটা কন্ট্রোল করে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট রাবার বোর্ড আছে কিভাবে করা যায় আপনি মিটিং ডেকে তাদেরকে বসে একমত হয়েছে তিনি আমি তাদের ডাকবো ডেকে কি করে এটা অন্তত কম্পালসারি কিছু না হোক কিভাবে তাদের সাহায্য করা যায় আমরা দেখবো এই যে বিষয়টা এবং আমরা যাওয়ার পরে বলেছি উনি দেখবেন কবে দেখবেন কি হবে আমরা কিন্তু সন্ধিয়া চিফ সেক্রেটারি তার একা কোনো ক্ষমতা নেই কাজটা করবেন মন্ত্রিসভার সিদ্ধান্ত নিতে বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলে এসছি যে বন্যার মতো যাতে না হয় বন্যাটাকে এখনো মানুষ পায়নি এখানে দরবাজে রয়েছে ডাইরেক্টলি তিনি বলছেন যে না এটা আমরা দেখবো কি করা যায় এরপরে 2টা বিষয় যেটা অনেক স্পর্শকাতর আমি বলেছি যে আরেকটা বিষয় আছে যেটা হলো 1000-এর উপরে শুধু বিরুনিয়াতে পানের বরজ টোটালি ভেঙে গেছে ঝড়ে এই একটা বরজ আমাদের পরশুদিন মিটিং গেল তারা এসেছিলেন মান যারা চাষি তারা বলছে এখন একটা বরজ ঠিক করতে হলে কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে বাঁশের দাম প্রচুর আর এখন ছন পাওয়া যায় না বলে সেখানে আর অন্য মেটেরিয়াল দিয়ে করতে হয় আর কি এই যে অবস্থাতে তাতে আমরা কি করবো কোনো সাহায্য নেই হর্টিকালচার ডিপার্টমেন্ট তো গত 8 বছরে
আমরা মাঝে দেখা করেছিলাম, ডাইরেক্টরও ডেকেছে ওর সঙ্গে, বলছে স্কিমটাই তো বন্ধ হয়ে গেছে। আগে আপনার রেখাতে দেওয়া হতো, আগে একটা স্কিম ছিল পান চাষিদের জন্য, এই সমস্ত উঠে গেছে। অথচ পান আরেকটি অর্থকরী ফসল, সেটা আমাদের দক্ষিণ ত্রিপুরা গোমতীতে আছে, ওই যে কুমারঘাট প্রচুর পান হয়, নামও আছে। তারপর উপজাতি এলাকায় যারা তারা খাসিয়া পান করে, এটা আছে। আর একটা হলো সুপারি, আমরা কিছু একসাথে করি। কাঞ্চনপুর তো এরকম প্রচুর সুপারি হয়, কাঞ্চনপুর, ধলাই, এই সমস্ত এলাকাতে মূলত উপজাতি কৃষকরা এটা বেশি করে, অন্যরাও করে। এরকম অনেকের আয় হয় 25-30 লাখ টাকা পর্যন্ত সুপারি বিক্রি করে ফেলে। এটাও তাদের আবার পাইকার আসতে দেয় না, তারপরে রোগ হয়, কিছুতেই সরকারের কোনো খরচ নেই। ডিপার্টমেন্ট গুলো এগ্রিকালচার আর হর্টিকালচার, এই দুটি দেখার কথা। এই বিষয়গুলি আমরা মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছি, যে বিষয়গুলো আপনারা খুব ভালোই তুলেছেন, ওটা দেখবেন। কথা প্রসঙ্গে আরেকটা বলেছি, আপনি তো মুখ্য সচিব দায়িত্বে আছেন। এখন আমাদের রাজ্যে ধানের দাম, আমাদের দুটোই সিজন, একটা আমন আর একটা বড়। আমনের সময় আমরা দাবি করার পরে ধান কিনতে নেমেছে, এবং 15 দিন কেনার পরে ধান কেনা বন্ধ। নাম দেওয়া হয় কি, বাজারটাও বাড়ে। এইবার এখন পর্যন্ত গরু দাম এত ক্ষতির পরেও মানুষ তো বেহায়, কৃষকরা তো বেহায়, ঝড় বৃষ্টি যাই হোক রক্ষা করতে হবে তার ফসল। তাতে এখন বাজারে ধানের দাম নেমে এসেছে। আমাদের রাজ্যের মধ্যে হলো যে 40 কেজি মন 550, 600, 700, আজকে সোনামুড়া গিয়েছিল, সোনামুড়া একটু বেশি 700 টাকা। তাহলে এখানে সরকার, কেন্দ্রীয় সরকার ডিক্লেয়ার করেছে 991 টাকা পার কুইন্টাল। তো 991 হলেও আমাদের হিসাব করে আরো 800 টাকা কম হয়। সেটাতে দাঁড়িয়ে প্রকৃত মূল্য থেকে আমাদের, আমরা স্বামীনাথনের যে ফর্মুলা, এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে সরকার এখনো এই বড় ধান কেনার জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তাহলে এই যে একজন কৃষক আমাকে বলছে আমার এক কানি জমি করতে প্রায় 10 থেকে 10,500 টাকা ক্ষতি হয়েছে, আমি যা ধান বিক্রি করেছি তাতে 5,500 হবে, তো আমি কেন দাম করবো? আমরা কিমি বলি, এই জায়গায় আজকে কৃষক চলে গেছে। সবজির কোনো বীজ দেওয়া হয় না, কিচ্ছু চাইছে কিনতে হয় বাজার থেকে, এবং শোনা যায় যে বাংলাদেশ থেকে নাকি বীজ নিয়ে আসছে, সমস্ত মাল্টিনেশনাল বীজটা সে প্রচুর দাম। একদম লাস্ট উইকে কথা বলেছি, সার উধাও বাজার থেকে, সরকারি চ্যানেলে নাই, বাজারও প্রচুর দাম। তো কৃষক সার ছাড়া, আমি তো কম্পোস্ট সার তো আমরা তো নেই, তো কেমিক্যাল সার ইউজ না করলে সবজি সবুজ যে কোনো ফসল এখন ব্যবহার করতেই হবে। এটা উৎপাদন বাড়াতে গেলে তো লাগবেই, একেবারেই নেই। কিন্তু কৃষকের জন্য এই গত 8 বছরে এমন একটা কৃষক এবং কৃষি এত দুর্দশা ত্রিপুরা রাজ্যের মধ্যে অতীতে কোনোদিন হয়েছে। অন্তত আমি তো কৃষকের ঘরের ছেলে, কৃষি কাজের সঙ্গে যুক্ত, এটা কোনোদিন দেখিনি। এখানে একটা প্রশ্ন, এই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী কিন্তু অনেক বেশি বলেন, অনেক বিষয়ই বলেন, তো প্রায়ই তারা বলেন যে কৃষকের আয় দ্বিগুণ করার জন্য নাকি বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আপনি যে এই শুধুমাত্র 2024 থেকে 2026-এর এই এপ্রিল মাস পর্যন্ত এই যে ঘটনাগুলো বললেন, তাতে তো কোথাও প্রমাণিত হলো না যে কৃষকের আয় দ্বিগুণ আদৌ হয়েছে কিনা, কারণ প্রতি ক্ষেত্রেই কৃষকরা এখন আর কৃষিমন্ত্রী কিংবা মন্ত্রী এটা দ্বিগুণের কথা বলেন, এই কথা এখন বন্ধ করে দিয়েছে, অনেক কিছু করছে। দেখা যায় এখন তিনি আমার ব্যস্ত পাম গাছ নিয়ে, একটা মাল্টিনেশনাল কোম্পানি
আমেরিকার লোক যোগাযোগ আছে, তাদের ডেকে নিয়ে আসছে, আমাদের এগুলো পাম্প চাষ কোথায় করবেন? চা বাগানের জায়গাতে, বিভিন্ন জায়গাতে বলছে। এমনকি তিনি পরামর্শ দিতে গিয়ে বলছেন রাবার কেটে গেল, পাম্প প্রচুর লাভ, কোম্পানিগুলো ডাইরেক্টলি টাকা দেবে এইসব দিয়ে। কিন্তু আমরা এটা পরীক্ষা করে দেখেছি, বামপন্থী সরকারের সময়তে নাকি চলাতে এখনো সেই গাছ আছে, পাঁচ গাছ বিলোনিয়ায় পাইলট প্রজেক্ট করা, তাতে পরে আমাদের কৃষি বিজ্ঞানী যারা তারা বলছে আমাদের যে জমি অ্যাবেন্ডেন্ড জমি থাকলে, অপরুদ্ধ জমি থাকলে সেখানে পাম্প করা যায়। এইটা জমির যে জলীয় অংশটা পাম্প গাছের সাংঘাতিক টেন নিয়ে যায়, নিলে শুধু এইটা না, আশেপাশের অন্য গাছেরও এফেক্ট হবে। তাতে পাম্প করে আমাদের ছোট জায়গা, আমাদের জমি কম, আর আমরা যেভাবে রাবার করেছি তো আর জমি কোথায় আছে? রিজার্ভ ফরেস্ট তো অনেক আস্তে আস্তে কমে গেছে, সেই সমস্ত জায়গাতে এটা হয় না। কিন্তু উনি দেখলাম এইটা নিয়ে সাংঘাতিক ভাবে কোম্পানির লোক আসছে, মুখ্যমন্ত্রীও মিটিং করছেন, পাম্প হবে, পাম্প দিয়ে মানে ত্রিপুরার কৃষক রাজা হয়ে যাবে, এরকমই তো উনি বলে দেবেন আর কি। আমরা তার বিরোধিতা করছি। পাম্প করতে হয়, আসলে সর্বনাশ করেছে, অন্য জায়গায় গিয়ে করুন। ত্রিপুরা এটা করবেন না। ত্রিপুরায় আমাদের ধান, সবজি, এখন তার সঙ্গে রাবার, এই জিনিসগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি অর্থকরী প্রশ্ন। এই গো পালন শেষ হয়ে গেছে, মুরগি হাঁস পালন যেটা স্কিম ছিল এগুলো নাই আর, দেখবেন সবটাই তো কৃষি রিলেটেড। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো কৃষির অবস্থা একেবারেই, এবং তাতে এই যে আজকে বাজারে গেলে আপনি দেখবেন বিক্রি নাই, এটা আজকে বাজারের ছোট থেকে বড় ব্যবসা এই বিষয়টা অনুমান করছেন গ্রামের লোক নাই, যেহেতু আমাদের স্বর্ণের দোকান, এদের আমি ঘটনা ক্রমে আরেকজনের সঙ্গে একটা প্রচন্ড নেগেটিভ অবস্থা চলে এসেছে। রোজগার নাই, চাকরি নাই, তার সঙ্গে কৃষকের হাতে যেহেতু পয়সা নেই, দেখবেন রিক্সা, অটো, বাস তো বন্ধ করে দিতে হয়েছে, গ্রামের লোক আসে না। গ্রামের লোক মানে তো কৃষক। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, আজকে আমি শুনলাম একটা মিটিং ছিল, রেগার কাজ একেবারেই নেই, একবারে উঠে গেছে, 20-25 দিন করে হচ্ছে, এবং এটাতে আবার সাংঘাতিক নিয়ম টিয়ম করছে। এদের লোকের নিয়ম নেই, সাধারণ মানুষের জন্য নিয়ম বলে এখন যে নতুন নিয়ম করেছে তাতে মানুষের মরা ছাড়াও ভয় নেই। কৃষক, কৃষিজীবী, আমার দিনমজুর, যারা ক্ষেত মজুর, অর্থাৎ গ্রামীণ জনগণ আজকে সবচেয়ে দুর্দশার মধ্যে আজকে চলতে হচ্ছে। না, আপনি তো বললেন ঠিকই যে একটা কৃষিজীবী মানুষ যারা ত্রিপুরার, তারা একটা দুর্দশার মধ্যে আছেন, এবং আপনি তো তথ্য দিয়েই বললেন এই সমস্ত কিছু। তো 2024 এবং 2026 দুটি বড় বড় বিপর্যয় ঘটলো, প্রাকৃতিক বিপর্যয়, এবং তাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি অন্য ক্ষেত্রেও হয়েছে, কিন্তু কৃষির ক্ষেত্রে ক্ষতিটা ব্যাপক। এবং আপনারা তখনও কৃষক সভার পক্ষ থেকে 2024 সালে বারবার রাজ্য সরকারকে দাবি জানিয়েছেন, অনুরোধ করেছেন, অনেক কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিধানসভা ফ্লোরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি বলছেন যে একটি প্রতিশ্রুতি পালন করা হয়নি। এবারও বহু চেষ্টার পর সিদ্ধান্ত এবং গত পরশুদিন ধর্মঘট করে আমাদের রাজ্য কমিটির মেম্বার বিধায়ক না আমাদের যে যুবরাজ দাঁড়িয়ে যে আজকে কয়েকদিন এই পাম্পের মেশিন বন্ধ, সব ডাকে এনেছে, এনে মেশিন ঠিক করে প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে ইঞ্জিনিয়ারকে ছেড়েছে। এইভাবে তো আমরা প্রতিদিন লড়াই করতে হচ্ছে। সোনামুড়া রাস্তার উপরে দাবি আদায় করেছে, মেশিন কি হয়েছে? বিদ্যুৎ নেই, মেশিন চলে না, রাস্তা বন্ধ করে দিয়েছে। এই কি পথ? এটা পথ না তো, কিন্তু কি করতে হবে? এটা অরাজকতা চলছে। আর আপনি যেখানে যাবেন
নাই 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 সব জায়গাতে সব জায়গা থেকে। এই অবস্থা চলছে। সবশেষে আরেকটা বিষয় আমরা মানে আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা যদিও এই মুখ্য সচিবের সঙ্গে যে আলোচনা সেটার সঙ্গে যুক্ত নয়, সেটা হলো যে আসন্ন কৃষক সভার আসন্ন রাজ্য সম্মেলন, এই সম্পর্কিত যদি কোনো বিষয় থেকে থাকে সেই সম্পর্কে একটু জানতে চাইছি যে সম্মেলন প্রক্রিয়া নাগাদ হচ্ছে। আমাদের তো রাজ্য সম্মেলন আমাদের করতে হবে। আমরা ইতিমধ্যে নিচের স্তরের যে সম্মেলন জেলা পর্যন্ত আমরা সম্পূর্ণ করেছি এবং খুব ভালোভাবেই এবার আমরা করেছি, ভালোভাবে সারাও আমরা পেয়েছি। আমাদের সংগ্রহ গত বছরের তুলনায় এবার প্রায় 30,000-এর উপরে আমাদের গণমন্ত্রী পরিষদ, দুইটা সংগঠনই, দুইটা তো আমরা একই কৃষক সংগঠন, আমাদের বেড়েছে। রাজ্য সম্মেলন ডিউ অনেকদিন আমরা করতে পারিনি, কারণ বিভিন্ন কারণে। ফলে এইবার আমরা রাজ্য সম্মেলন করতেই হবে। এডিসি নির্বাচনের জন্য এর আগে করা যায়নি, এখন আবার ভিলেজ কমিটির নির্বাচন, কিন্তু আমরা এখন ঠিক করেছি মাঝে সেপ্টেম্বরের প্রথম দিকে আমরা করে নিতে পারি কিনা, শেষ দিকে। কিন্তু যেহেতু ভিলেজ কমিটির নির্বাচন হবে, সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন এসছে, তাই এখন আমরা সেপ্টেম্বরের প্রথম দিকে করার চিন্তা করছি। আগামী 26 তারিখ আমাদের রাজ্য সেক্রেটারি মিটিং আছে, মিটিং এর পরে আমরা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে আগরতলাতেই হবে, আমরা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এটা আমরা জানাবো যে আমরা করতেই হবে এটা। এখন প্রায় 5 বছর উপর হয়ে গেছে, প্রথম 2 বছর কোভিডে গেল, তারপরের বছর নির্বাচন গেল, তারপর নির্বাচনের পরে আমাদের একটা প্রচন্ড আক্রমণ হয়েছে, আরো প্রায় 1 বছর গেছে, তারপরে বন্যা হলো। এই সব মিলিয়ে রাজ্যের মধ্যে তো সবচেয়ে বড় সংগঠন কৃষক সংগঠন, আমাদের প্রতিনিধি অনেক বেশি হয়, ফলে এটা খুব খরচা সামর্থ্য, ওই সব মিলিয়ে আমরা সেপ্টেম্বরের প্রথম দিকে আমাদের করে নিতে হবে। কারণ আমাদের সর্বভারতীয় সম্মেলন নভেম্বরের শেষ দিকে হবে, সেপ্টেম্বরে না করলে আমাদের ওই সম্মেলনের সমস্ত দিক এটাই আমরা করবো। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, আশা করি আমাদের যারা শ্রোতৃ মণ্ডলী, যারা আজকে সরাসরি শুনছেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আগামী দিনে এটা শুনবেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজ্যের কৃষক এবং কৃষিক্ষেত্র এই দুটোই আজকে এক বিরাট বিপর্যয়ের সম্মুখীন। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় তো থাকেই, এটা থাকবে, এটার তো মানুষের কোনো হাত নেই। কিন্তু যখনই কোনো বিপর্যয় আসে কৃষিক্ষেত্রে, সেক্ষেত্রে একটি রাজ্য সরকার আছে এবং তার একটি কৃষি দপ্তরও আছে, এবং তাদের কাজ হলো, দায়িত্ব হলো এই সময়, এই বিপর্যয়ের সময় কৃষকদের পাশে দাঁড়ানো, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষিক্ষেত্রের পাশে দাঁড়ানো এবং তাকে সাহায্য করা। কারণ কৃষি হলো আমাদের অর্থনীতির মূল একটি ভিত্তি। তো এই আজকে পবিত্রকর মহোদয়ের মুখ থেকে যে আলোচনা শুনলেন, তাতে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে প্রতিদিন লড়াই করেই কৃষকদের টিকে থাকতে হচ্ছে। কৃষক সভা প্রতিদিন ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করছে কৃষকদের স্বার্থের জন্য, কিন্তু রাজ্য সরকারকে কোনোভাবেই কৃষকদের পাশে এসে দাঁড়ানোর মতো সেই ভূমিকা রাজ্য সরকার পালন করছে না। তো আগামী দিনের লড়াই জারি থাকবে, এই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার।